শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে নুসরাত বৃষ্টির সাথে আছি। এবার ওয়ার্ল্ড কাপ 2026 এর খবর। গ্রুপ পর্বে নিয়ম রক্ষার শেষ ম্যাচে জর্ডানকে 3-1 গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর এই জয় পূর্ণ 9 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আলবিসেলেস্তারা 60 মিনিটে বদলি হিসেবে নেমে বিশ্বকাপে টানা 7 ম্যাচে গোলের রেকর্ড গড়েন লিওনেল মেসি। 4 জুলাই নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে স্কালোনি শিষ্যরা। মেসিবিহীন আর্জেন্টিনা কেমন করবে, সেই প্রশ্নের উত্তর কিছুটা হলেও মিলেছে ডালাসের এটিএনটি স্টেডিয়ামে। জর্ডানের বিপক্ষে 9 পরিবর্তন নিয়ে একাদশ সাজান কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপে অভিষেক হয় জিওভান্নি সিমিওনে 5 সহ এক ঝাঁক তরুণের। বিকল্প একাদশ নিয়েও শুরু থেকে জর্ডানের উপর চড়াও হয় আলবিসেলেস্তারা। কাঙ্ক্ষিত গোল আসে ম্যাচের 19 মিনিটে। দারুণ সেট পিসে উদযাপনের উপলক্ষ এনে দেন জিওভান্নি লো সেলসো। এর আগে বিশ্বকাপে 8 ম্যাচ খেলে গোলের দেখা পাননি লাউতারো মার্টিনেজ। অবশেষে 9ম ম্যাচে এসে ফুরলো অপেক্ষা। আলভারেজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সফল স্পট কিকে মার্টিনেজ নিজের নামের পাশে লেখালেন প্রথম বিশ্বকাপ গোল। প্রথমার্ধে 73% বলের দখল ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। সফল পাস ছিল 93%। 3টি অন টার্গেটে শট নিয়ে 2টিতেই গোল। বিরতির পর অফসাইডে বাতিল হয় জিওভান্নির করা গোল, আর গোলবার হতাশ করে লাউতারো মার্টিনেজকে। পাল্টা আক্রমণে ব্যবধান কমায় জর্ডান। 55 মিনিটে দারুণ হেডে স্কোরশিটে নাম তোলেন বদলি ফরওয়ার্ড মুসা আল তামারি। এবারের বিশ্বকাপে প্রথম গোল হজম করে আর্জেন্টিনা। গোল খেয়ে পরিকল্পনায় পরিবর্তন আনেন কোচ স্কালোনি। 60 মিনিটে মাঠে নামেন মেসি, ম্যাকালিস্টার ও আলমাদা। 2 স্কোরার মার্টিনেজ ও জিওভান্নির সঙ্গে উঠিয়ে নেওয়া হয় নিকো পাচকে। মাঠে নেমেই নিজের ঝলক দেখালেন এলেমটেন। 1 যুগ পর পেলেন ফ্রি কিক গোল, গড়লেন নতুন রেকর্ড। বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে টানা 7 ম্যাচে করলেন গোল, ছাড়িয়ে গেলেন জাস্ট ফন্টেইন ও জিয়া জিনহোকে। শেষ পর্যন্ত বড় জয়ে গ্রুপ পর্ব শেষ করলো আর্জেন্টিনা। 1930, 38, 2010 এবং 2014 বিশ্বকাপের পর এবারই বিশ্বকাপে গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। তবে এর আগের যে বিশ্বকাপগুলোতে গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেছিল তার কোনোটিতেই চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে এবার নিশ্চয়ই সেরকমটা হবে না, সেই প্রত্যাশাই করছে আর্জেন্টিনার সমর্থকরা। বিপরীতে জর্ডানের প্রাপ্তি একেবারেই কম নয়। তারা আর্জেন্টিনাকে এবারের বিশ্বকাপে প্রথম গোল দিয়েছে এবং গ্রুপ পর্বে 3 ম্যাচে হারলেও তারা গোল করেছে প্রতিটিতেই। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় আর্জেন্টিনা জর্ডানের ম্যাচ উপভোগ করলেন ভক্ত সমর্থকরা। সকাল থেকেই আকাশি সাদা জার্সিতে টিএসসি এলাকা একেবারে ভরে ওঠে। কারো হাতে বিশাল পতাকা, আবার কেউ মুখ রাঙিয়েছেন প্রিয় দলের রঙে। জয়ের পরে মিছিল স্লোগানে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। ম্যাচের শুরু থেকে উত্তেজনায় টান টান টিএসসি। প্রথম গোল হতেই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। গোলের পর গোল, সঙ্গে উল্লাস। কেউ লাফিয়ে উঠছেন, কেউ বন্ধুদের জড়িয়ে ধরছেন, আবার কেউ মোবাইল ক্যামেরায় ধরে রাখছেন সেই আনন্দের মুহূর্ত। হয়তো 3-1 মতো হতে পারে। 3-0 আমরা প্রত্যাশা করতেছি আর কি। মেসির বাইরে যে আর্জেন্টিনার বিকল্প অনেক প্ল্যান আছে, এই ম্যাচের মাধ্যমে আমরা সেটাই প্রমাণ পাচ্ছি। ম্যাচের আগে একটি প্রশ্নই ঘুরছিল সবার মুখে, মেসি কি খেলবেন? শুরুতে বেঞ্চে থাকলেও বদলি হিসেবে নামেন আর্জেন্টাইন অধিনায়ক। নেমেই দুর্দান্ত এক ফ্রি কিকে গোল পান এলেমটেন। ভক্ত সমর্থকদের উল্লাসে কেঁপে ওঠে ক্যাম্পাস। মেসি ফুলফিল করে দিছে। মেসি ছাড়াও আমাদেরকে অন্যান্য বাকি যেই 10 প্লেয়ার আছে তারা আমাদেরকে হতাশ করে না। ব্রাভো আর্জেন্টিনা, ভ্যামোস আর্জেন্টিনা, লিও মেসির জয় হোক। জর্ডানের বিপক্ষে 3 বার জালের দেখা পায় আর্জেন্টিনা। জর্ডান একটি গোল শোধ করলেও শেষ হাসি হেসেছে বর্তমান চ্যাম্পিয়নরাই। 3-1 গোলের জয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে আর্জেন্টিনা। গ্রুপে টিম যেগুলো পড়ে সবই তো নরম টিম। এই নরম টিমের সাথে 4-5টা গোল এগুলো তো আরো বেশি দেওয়ার কথা ছিল। র্যাঙ্কিংয়ের নাম্বার 1 দলের জন্য সব দলই ছোট দল, সো বলার কিছু নাই। আর্জেন্টিনার সামনে স্পেনও ছোট দল, ব্রাজিলও ছোট দল, মরক্কো ছোট দল, পর্তুগালও ছোট দল। ডিফেন্স, ফরওয়ার্ড, মিডফিল্ড সব জায়গায় 100তে 100 সবাই ভালো করেছে। সবার পরিশ্রমে আমার মনে হয় আজকের জয়টা এসেছে।
খেলা শেষ, কিন্তু উৎসব তখনও শেষ হয়নি। টিএসসি থেকে বেরিয়ে সমর্থকদের অনেকেই শুরু করেন বিজয় মিছিল। ঢোল, পতাকা আর আর্জেন্টিনা আর্জেন্টিনা স্লোগানে মুখর পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আরেকদিকে নাটকীয় ম্যাচে ৩-৩ গোলে ড্র হলো আলজেরিয়া অস্ট্রিয়া ম্যাচ। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল ইরান। শেষ দিকে ম্যাচ ছিল ২-২ সমতা এবং অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে মনে হচ্ছিল ড্র নিয়েই দুই দল মাঠ ছাড়বে, কিন্তু যোগ করার সময় শেষ মুহূর্তে নিজের জোড়া গোল পূর্ণ করে আলজেরিয়াকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন রিয়াদ মাহরেজ। অস্ট্রিয়া যখন বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার অবস্থা, তখন ম্যাচের একেবারে শেষ আক্রমণে হেডে গোল করে অস্ট্রিয়াকে ৩-৩ সমতা এনে দেন সাসা কালাইজিস। আর শেষ মুহূর্তে সেই গোলেই টিকে যায় অস্ট্রিয়ার বিশ্বকাপ স্বপ্ন, আর তাতেই কপাল পড়ে ইরানের। বিশ্বকাপ থেকে ছিটকে যায় ইরান। অস্ট্রিয়া কিংবা আলজেরিয়া যে কোনো একটি দল জিতলেই সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে উঠত ইরান। শেষ পর্যন্ত নানা চড়াই উতরাই পেরিয়ে আসা ইরানকে বিদায় নিতে হলো এবারের বিশ্বকাপ থেকে। কলম্বিয়ার একের পর এক আক্রমণ ঠেকিয়ে গোল শূন্য ড্র আদায় করে নিয়েছে পর্তুগাল, যার ফলে কে গ্রুপের দ্বিতীয় হয়ে নকআউট পর্বে রোনালদোর দল আর সেরা হয়ে রাউন্ড অফ 32-তে হেমেস রদ্রিগেসরা। ম্যাচের শুরু থেকেই পর্তুগালের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলে কলম্বিয়া। গ্রুপ সেরা হতে রোনালদোর দলের জয়ের বিকল্প ছিল না, আর এমন পরিস্থিতিতে পর্তুগাল নয়, আধিপত্য দেখিয়েছে হেমেস রদ্রিগেজ আর লুইস দিয়াজের দল। পুরো ম্যাচে পর্তুগালের 13টির বিপরীতে 24টি শট নিয়েছে কলম্বিয়া। পাসিং, বল পজিশন সবকিছুতেই আধিপত্য ছিল লাতিন আমেরিকার দলটির। ম্যাচের ইনজুরির সময় পর্তুগালের জালে বলও জড়িয়েছিল কলম্বিয়ার সানচেজ, কিন্তু অফসাইডে সেই গোল বাতিল হয়। ড্রয়ের ফলে 7 পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে কলম্বিয়া, যেখানে তাদের প্রতিপক্ষ ঘানা। আর রাউন্ড অফ 32-তে রোনালদোর দল পেল ক্রোয়েশিয়াকে। পানামাকে 2-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠল ইংল্যান্ড। প্রতিপক্ষের একের পর এক আক্রমণে প্রথমার্ধে নিজেদের বক্সেই ব্যস্ত ছিল পানামা। অবশ্য গোলের দেখা পায়নি থমাস টুখেলের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে 62 মিনিটে লিডার ইংলিশরা কর্নার থেকে বক্সের মধ্যে জটলায় বা পায়ে নিখুঁত প্লেসিংয়ে বল জালে পাঠান জুড বেলিংহ্যাম। মিনিট 5 পর ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। কর্নার থেকে এবারও ম্যান মার্কিংয়ে ভুল করেন পানামার ডিফেন্ডাররা। হ্যারি কেইন দারুণ দক্ষতায় লাফিয়ে হেডে পরাস্ত করেন গোলরক্ষককে, আর তাতে করে জয় নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ডের। শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি কোনো দলই, আর তাতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পানামা। ঘানাকে 2-1 গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। হেরেও পরের রাউন্ডে পা দিয়েছে ঘানা। এই জয়ের ব্যবধানে জয়ের মাধ্যমেই লুকা মডরিচরা গ্রুপ রানার আপ হয়ে পরের রাউন্ডে উঠেছে এবং বিশ্বকাপে বাঁচা মরার ম্যাচে প্রথমার্ধে 30 মিনিটে পেতার সুচিচের গোলে লিড নেয় ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধে 73 মিনিটে ডেরিক লুকাসেনের গোলে সমতায় ফেরে ঘানা, আর ম্যাচের শেষ হওয়ার আগে 2-1 ব্যবধান করে ক্রোয়াটরা। 83 মিনিটে নিকোলা ভ্লাচিচের গোলে দলটির জয় নিশ্চিত হয়। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরার একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও মায়া ও নাদিম ইসলামকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, এডিসি রাশেদুল ইসলাম, ওসি মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল রায় ঘোষণা করেন। এছাড়াও এই মামলার আরও 2 আসামি, এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ড, এএসআই তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলায় মোট 13 জন সাক্ষ্য দিয়েছেন। গত বছরের 7 আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। একই বছরের 18 সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে পরে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। এর রায় সন্তুষ্ট প্রসিকিউশন। শহীদ পরিবার ন্যায় বিচার পেয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এই মামলার মধ্যে আনুষঙ্গিক যে আহত এবং নিহত হওয়ার সপক্ষে যেসব এভিডেন্স ছিল সেগুলো আমরা উপস্থাপন করেছি এবং আজকে এই মামলাটি সম্পূর্ণরূপে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মাননীয় ট্রাইব্যুনাল 3 জন আসামিকে মৃত্যুদণ্ড, আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন, চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি। এই রায়ের মধ্য দিয়ে আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবার তারা ন্যায় বিচার পেয়েছেন বলে আমরা বিশ্বাস করি। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে আমরা ট্রাইব্যুনালে যাচ্ছি। সহকর্মী রাব্বি হোসেন অপেক্ষা করছেন। রাব্বি, রায় তো ঘোষণা হলো, ঘোষণায় বিচারক কি পর্যবেক্ষণ দিয়েছেন সে সম্পর্কে জানাবেন। এর পাশাপাশি উভয় পক্ষের আইনজীবীরা কি বলছেন তাও জানতে চাই। বৃষ্টি,
রামপুরা এই মানবতা বিরোধী অপরাধে যে অভিযোগগুলো আনা হয়েছিল 5 জনের বিরুদ্ধে, অর্থাৎ সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, এছাড়া রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান এবং সাবেক এডিসি রাশেদুল ইসলাম, তাদের 3 জনের বিরুদ্ধে মূলত সকল অভিযোগ প্রমাণিত হয়েছে। এই কারণেই তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া একটি অভিযোগ, অর্থাৎ যেই ভিকটিম রয়েছে আমির হোসেন, যাকে কার্নিশ থেকে গুলি করা হয়েছিল, সেই অভিযোগটি একটি অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ড দিয়েছেন এবং এএসআই তারিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। মূলত এই মামলার রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেছেন যে আসামিদের, বিশেষ করে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান চাইলেই পারতেন এই হত্যাকাণ্ড বন্ধ করার জন্য, কারণ তিনিই মূলত ডিএমপির সকল ইউনিটের দায়িত্বের প্রধান। তিনি যেহেতু ছিলেন, তিনি নির্দেশনা না দিয়ে তিনি যদি চুপ থাকতেন, সেক্ষেত্রে এই হত্যাকাণ্ড হত্যাকাণ্ড সংঘটিত হতো না বলেও ট্রাইব্যুনাল বলেছেন। পাশাপাশি এই মামলায় এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ করে প্রসিকিউশন থেকে বলছেন যে তারা সন্তুষ্ট রয়েছেন, কারণ তারা বলছেন যে অভিযোগগুলো রয়েছিল, বিশেষ করে তারা যে তথ্য প্রমাণ উপস্থাপন করেছেন, ডিজিটাল তথ্য প্রমাণ তারা দিয়েছেন, সাক্ষ্যদের জবানবন্দি উপস্থাপন করেছেন, সবকিছুতেই তারা সন্তুষ্ট হয়েছেন এবং সবকিছুতেই তারা এই মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এই কারণে এই মামলায় যত সাজা হয়েছে, অর্থাৎ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, 20 বছরের কারাদণ্ড, সকল রায়ে তারা সন্তুষ্ট ছিলেন। তবে এখানে আসামি পক্ষের যারা আইনজীবী রয়েছেন তারা বলছেন এই রায়ে তারা সন্তুষ্ট নন। যখন এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হবে তখন তারা এই রায়টি পর্যবেক্ষণ করে তারা আপিল করারও সিদ্ধান্ত জানিয়েছেন। বিশেষ করে চঞ্চল চন্দ্র সরকারের যিনি আইনজীবী রয়েছেন এবং তার ভাই কথা বলেছেন, তারা বলেছেন। বিস্তারিত করে আপনি জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ রাব্বি। প্রস্তাবিত বাজেটকে ঋণ করে ঘি খাওয়ার সাথে তুলনা করেছেন জামায়াতের সংসদ সদস্যরা। সকালে বাজেট আলোচনায় তারা বলেছেন সক্ষমতার বাইরে বিশাল পরিকল্পনা, বিলাসিতা, সুদকে প্রত্যাখ্যান করার দাবি তারা জানিয়েছেন। জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার দাবি জানান জামায়াতের সংসদ সদস্যরা। বাজেট আলোচনায় সরকার দলীয় সংসদ সদস্যরা বলেছেন এই বাজেট স্মরণীয় হয়ে থাকবে। গরিবের জন্য যত দূর করার প্রধানমন্ত্রী সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে তা করেছেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেছেন বিরোধী দল শুধু ক্ষমতার ভাগ নিয়ে সংসদে কথা বলে, তারা স্বাস্থ্য খাত নিয়ে কোনো কথা বলে না। প্রতিমন্ত্রী বলেন সরকার স্বাস্থ্য খাতে শুধু ভবন নির্মাণ নয়, প্রকৃত সেবার জন্য বরাদ্দ দিয়েছেন। ব্যাংকিং খাত নিয়ে ষড়যন্ত্র এড়াতে 1500 টাকা নোট বাতিলের দাবি জানিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সুদের ব্যাপারে বলা হয়েছে এই সুদের মধ্যে 70টি স্তর। টাকা নাই, ব্যাংক উঠে হয়ে গেছে। এত ব্যাংক দরকার কি বাংলাদেশে? এত ব্যাংক দরকার নেই বাংলাদেশে। এমপি হলেই তার একটা ব্যাংক লাগবে, এমপি হলেই, নেতা হলেই তার লিজিং কোম্পানি লাগবে। প্র্যাকটিস বন্ধ করতে হবে, ব্যাংক কমে ফেলতে হবে। ব্যাংক দরকার নেই, ব্যাংক জনগণের টাকা দিয়ে ব্যাংকে ঘাটতি পূরণ করতে হয়, ব্যাংক কমায় ফেলতে হবে। আর ব্যাংক কমে ফেললে এখন টাকা কিভাবে আসবে? কেন আমরা চেঞ্জ করি না কেন? আমরা টাকা, নগদ টাকা ঘরে, যেহেতু ব্যাংকের মানুষ আস্থা নাই, নগদ টাকা ঘরে। এবং যারা স্বৈরাচার ছিল টাকাটা তারা বসে রাখে, নগদ টাকা ফেলে চলে গেছে এবং ঘরে ঘর টাকা আছে, ব্যাংকে রাখে না মানুষ। আমরা 500 টাকা, 1000 টাকার নোটা আমরা ব্যান করে দিই না। 2 মাসের মধ্যে টাকা জমা দিতে বলি, লিগাল করতে পারবে। যদি ট্যাক্স ফাইলের টাকা না থাকে 25% টাকা দিয়ে লিগাল করবে। দেখা যাচ্ছে আমার বাজার ঘাটতি ফিল আপ হয়ে যাবে, 2 লক্ষ 2.5 লাখ প্রায় ব্যাংকের টাকা লিগাল হয়ে যাবে টাকাটা, এবং সেটা আপনার ইনভেস্টমেন্ট হবে, মানে ইকোনমিক হুইল ঘুরবে। ব্যাংক হিসাব খুলতে লাগবে কর শনাক্তকরণ নাম্বার, অর্থাৎ টিআইএন। বাজেটে দেয়া এমন প্রস্তাবনা থেকে সরকার সরে আসতে চায়। ব্যক্তি করমুক্ত আয় সীমায় আরও একটু ছাড় দিয়ে হতে পারে 4 লাখ টাকা। এছাড়া প্যাকেজ ভ্যাট নেওয়া থেকেও পিছু হচ্ছে সরকার। নিয়মিত কর দিয়ে জমি, ফ্ল্যাটের প্রকৃত মূল্য দেখানোর সুযোগও বাতিল হচ্ছে। সাধারণ মানুষের উপর চাপ তৈরি করে এমন জায়গায় পরিবর্তন আনা হবে। অর্থ বিল পাশ করার আগে শেষ সময়ের পর্যালোচনা করছে অর্থ বিভাগ। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যাংক নির্ভরই দেশের বেশিরভাগ মানুষ। অর্থ জমা, উত্তোলন, সঞ্চয়, ঋণ থেকে শুরু করে বেশিরভাগ লেনদেনে বাড়ছে ব্যাংক নির্ভরতা। ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রয়োজন হয় নানা তথ্যপত্র, কিন্তু সেই তালিকায় ছিল না কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন। প্রস্তাবিত বাজেটে হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করেছিলেন অর্থমন্ত্রী।
তবে ছাড় পেয়েছিলেন শিক্ষার্থী, সুবিধাবঞ্চিত ব্যক্তি, সরকারের ভাতা, সুবিধাভোগী জনগোষ্ঠী। সমালোচনার মুখে টিআইএন বাধ্যবাধকতার শর্ত তুলে নেবার চিন্তা করছে এনবিআর। একই সঙ্গে প্রস্তাবিত বাজেটে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এজেন্সি সেবার ক্ষেত্রে বিল পরিশোধের সময় মোট বিলের 4% হারে উচ্চ কর আরোপ করা হয়, সেই সিদ্ধান্তেও কিছুটা নমনীয় হতে চায় এনবিআর। অ্যাকাউন্টের যদি ব্যালেন্সটা একটা নির্দিষ্ট লেভেলের বেশি থাকে সেক্ষেত্রে হয়তো তার কাছ থেকে টিনটা নেওয়া যেতে পারে। একদম গণহারে যদি দেওয়া হয় তখন যে কোনো অ্যাকাউন্ট, কেউ হয়তো 50,000 টাকার একটা অ্যাকাউন্ট খুলতে চায়, তখন তার কাছে হয়তো সে একটু নিরুৎসাহিত হবে। কোনোভাবে একটা নেগেটিভ না হয় যে মানুষ যাতে ব্যাংকমুখী না হয়ে সেই ইনফর্মাল ওয়েতে যেতে পারে। কিছু খাতে উৎস করের হার পুনর্বিবেচনার কথা চিন্তা করছে সরকার। ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য কর সুবিধা বৃদ্ধি, নির্দিষ্ট কিছু আমদানি পণ্যের সম্প্রয়োগ শুল্ক ও নিয়ন্ত্রণমূলক শুল্কে সমন্বয় হতে পারে। প্রস্তাবিত বাজেটে খোসাসহ কাঁচা কাজু বাদাম আমদানির উপর কাস্টম শুল্ক ও ভ্যাট আরোপের ফলে কাঁচামাল আমদানিতে মোট করের হার বেড়ে দাঁড়ায় 40%। এই পণ্য আমদানিতে শুল্ক ছাড়ের বিষয়ে চিন্তা করছে এনবিআর। দুটো জিনিস পাশাপাশি লাগবে, একটা হচ্ছে কর দেওয়ার সংস্কৃতি, আরেকটা হচ্ছে কর ট্যাক্স পেয়ার্স মানিটা যাতে ট্রান্সপারেন্ট হইতে এফিশিয়েন্টলি ইউজ করে, সার্ভিস ডেলিভারিটা যাতে জনগণের জন্য হয়। এই দুটো যদি পাশাপাশি করা যায় আমার মনে হয় জনগণও কিন্তু ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে একটা উৎসাহ পাবে। বিশাল বাজেট বাস্তবায়নে শুল্ক কাঠামোতে স্বস্তি এনে রাজস্ব আদায় বৃদ্ধির বিকল্প নেই। ছাড়গুলো কমাতে হবে, কারণ আমার তো রাজস্ব দরকার। এই যে আমাদের সরকারি বিশেষ করে কর কর্মকর্তারা, ইনকাম ট্যাক্স হোক, বিএটি হোক, কাস্টমস হোক, এইটা একটা মানুষের যে তাদেরকে দোষারোপ করে, তারা মানুষকে, সাধারণ মানুষকে তারা হ্যারাস করে, এইটা কিন্তু কিছুটা সত্যতা আছে। সেই জন্য বলছিলাম যে অটোমেশন। প্রধানমন্ত্রীর সম্মতিতে অর্থবিল চূড়ান্ত করবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কণ্ঠভোটে প্রস্তাব পাশ করবে জাতীয় সংসদ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানী শেরেবাংলা নগরে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এই প্রতিষ্ঠান স্পারসোর কার্যালয় ঘুরে দেখেন তিনি। এই প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগ পরিদর্শন করেন, কর্মকর্তা কর্মচারীদের সাথে তাৎক্ষণিক মতবিনিময় করেন। স্পারসো চেয়ারম্যান মোহাম্মদ রশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম সহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এরপর স্পারসোর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা, চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিস্তারিত জানান। এ সময় প্রধানমন্ত্রী স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। আশা করেন জাতীয় নিরাপত্তা উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম হবে এই মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। সারা দেশে 2,40,00,000 শিশুকে ভিটামিন এ ক্যাম্পেইনের আওতায় আনা হচ্ছে। তবে ভিটামিন এ ক্যাপসুলের পাশাপাশি শিশুদেরকে শাল দুধ খাওয়াতেও মায়েদের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর মিন্টো রোডে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে মন্ত্রী বলেছেন, দেশে এখন 2,60,00,000 ভিটামিন এ ক্যাপসুল মজুদ আছে। এর মধ্যে 6 থেকে 11 মাস বয়সীদের জন্য নীল রঙের 40 লাখ, 11 থেকে 59 মাস বয়সীদের জন্য 2,20,00,000 লাল রঙের উচ্চমাত্রার ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, লক্ষ্যমাত্রা শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে। কোথাও বাদ পড়ে থাকলে খুঁজে খুঁজে টিকা দেওয়া হচ্ছে। শিশুদের অন্ধত্ব ও পুষ্টিহীনতা রোধে সারা দেশে একযোগে শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2026। সকালে 8টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন বিকেল 4টা পর্যন্ত চলবে। 6 থেকে 59 মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আর যার আওতায় আসবে প্রায় 2,40,36,022 জন শিশু। 12টি জেলার 58 উপজেলার দুর্গম অঞ্চলে রাউন্ড বা ক্যাম্পেইন পরবর্তী 4 দিন চাইল্ড টু চাইল্ড সার্চিং কার্যক্রম চালানো হবে। সারা দেশে প্রায় 1,20,000 স্থায়ী টিকাদান কেন্দ্র, বাস টার্মিনাল, ফেরিঘাটের মতো স্থানে এই ক্যাপসুল বিতরণ করা হচ্ছে। টিকা বা স্বাস্থ্য যেগুলো আমরা পাই আর কি শিশুদের জন্য, এগুলো যেন যথাসময়ে পাই, ঠিকভাবে পাই, তাতে বাচ্চারাও সুস্থ থাকবে, মায়েরাও ভালো থাকে। বাচ্চার অবস্থা ভালো, আর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার জন্য বৃষ্টি দিয়ে ভিজে ভিজে আসলাম। এখানের পরিবেশও ভালো। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় সিলেটে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হাম উপসর্গে 80 জন মারা গেল। জেলার
হাসপাতালে নতুন করে 58 জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনার বিভিন্ন হাসপাতালে। হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে চট্টগ্রাম। এই অঞ্চলে ঘন ঘন কম্পন, বড় দুর্ঘটনার পূর্বাভাস বলছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে অপরিকল্পিত বন্দরনগরীর 42% এলাকা এবং 50,000 বহুতল ভবন অতি ঝুঁকিপূর্ণ। কিন্তু সেই তুলনায় সম্ভাব্য বিপর্যয় সামাল দিতে প্রস্তুতি নেই বললেই চলে। কদিন পরপরই ভূমিকম্প অনুভূত হয় চট্টগ্রাম অঞ্চলে। গত ফেব্রুয়ারিতেই হয়েছে 5 দফা, যা বড় ভূমিকম্পের পূর্বাভাস বলছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর আবারও আলোচনায় এই শঙ্কা। বিশেষজ্ঞদের তথ্যমতে গত 10 বছরে চট্টগ্রাম ও আশপাশে অন্তত 280 দফা ভূমিকম্প হয়েছে। সর্বোচ্চ মাত্রা ছিল 5.9। বেশিরভাগের উৎপত্তিস্থল পূর্ব ও দক্ষিণ পূর্বে ইন্দো বার্মা ও আরাকান বেল্ট এবং মিয়ানমার সীমান্ত ঘেঁষা সক্রিয় ফাটল অঞ্চলে। এখন সেখানে অনেক এনার্জি স্টোর হয়ে আছে এবং ছোট ছোট ভূমিকম্প হচ্ছে। এখন যে কোনো সময় ওখানে বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা একেবারেই বেশি। চট্টগ্রামের নগরায়ন এমনিতেই অপরিকল্পিত, ইমারত নির্মাণ বিধিমালাও উপেক্ষিত। বিশেষজ্ঞদের মতে চট্টগ্রাম শহরের 29% এলাকা উচ্চ ঝুঁকিপূর্ণ এবং 13% এলাকা অধিক উচ্চ ঝুঁকিপূর্ণ। দক্ষিণ পতেঙ্গা, পূর্ব ও পশ্চিম মাদারবাড়ি, সরাইপাড়া, দক্ষিণ আগ্রাবাদ, দক্ষিণ কাট্টলী ও গোসাইলডাঙ্গা বেশি ঝুঁকিতে। ভূমিকম্প সহায়ক ভবন হিসাবে নির্মাণ করার জন্য যা যা অনুসরণ করতে হবে সেটা কিন্তু স্পষ্টভাবে বলা আছে। এইটার প্র্যাকটিস ছিল না মানুষের মধ্যে। যারা ভবন নির্মাণ করে তাদেরকে বেশিরভাগ সময় ইঞ্জিনিয়াররা মিসগাইড করে। 2025 সালে সিডিএর প্রতিবেদন অনুযায়ী চট্টগ্রামের অন্তত 65% অর্থাৎ 50,000 বহুতল ভবন ধ্বংসের ঝুঁকিতে। বড় মাত্রার ভূমিকম্পে বিপুল ক্ষয়ক্ষতির পাশাপাশি 2.5 লাখ মানুষের প্রাণহানির সংখ্যা রয়েছে। কিন্তু পরিস্থিতি সামাল দিতে কতটা প্রস্তুত চট্টগ্রাম? নতুন যতগুলো বিল্ডিং হচ্ছে, প্রাথমিক পর্যায়ে যদি আপনি কোনো একটা বিল্ডিংকে ধরেন তাহলে এটা খুব সহজে এটাকে সমাধা করা যায়। কিন্তু একটা বিল্ডিং যখন 8 তলা 10 তলা হয়ে যায় তখন মানুষ প্রশ্ন করে আপনারা সিডিএর লোকেরা ছিলেন কোথায়? ফায়ার ব্রিগেড এককভাবে তো এরকম একটা ম্যাসিভ ডিজাস্টার এককভাবে মোকাবিলা করতে পারবে না। সেক্ষেত্রে অবশ্যই ফায়ার ব্রিগেড এর সাথে অন্যান্য যে অ্যাসিস্ট্যান্স সেটা দরকার হবে। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দিনরাত সতর্ক পাহারা বা অভিযানের পরেও ইয়াবার আমদানি আর চোরাচালান থামছে না। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বলছে স্থানীয়দের সক্রিয় সহযোগিতা ছাড়া এমন কর্মকাণ্ড বন্ধ করা কঠিন। সীমান্ত বন্ধের পাশাপাশি নজরদারি বাড়াতে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিতের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ। সীমান্ত থেকে ফিরে সহকর্মী মাহফুজ মিশুর রিপোর্ট, সাথে ছিলেন আরও 2 জন সহকর্মী এহসান আল কুতুবি ও মাহফুজ মিঠু। জুনের এক বিকেল, এই রোদ আবার বৃষ্টি। কক্সবাজারের পালংখালী। বিজিবির এক চেকপোস্ট থেকে অপরটির দূরত্ব আধা কিলোমিটারের মতো। সেই পথে নজর যেমন সীমান্ত বাহিনীর তেমনি অপরাধীদের। বলা হয় বিজিবি সদস্যদের শিফট পরিবর্তন, ঝুম বৃষ্টি কিংবা সন্ধ্যা নামার আগে পরে নাপ নদীতে নামার মোক্ষম সময় মনে করে চোরাকারবারীরা। তাদের হাত ধরে এপার ওপার হচ্ছে নানা বৈধ অবৈধ পণ্য। ওপাশ থেকে আসছে সর্বনাশা ইয়াবা। তথ্য বলছে এই মরণ নেশার এককভাবে বৃহৎ উৎপাদনকারী দেশ মিয়ানমার। বলা হয়ে থাকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে চোরাকারবারি ছাড়াও বিভিন্ন পেশাজীবী মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ কাজে জড়িত। চোরাচুরি যদি না হইলে আর ট্যাবলেট ইউবার যদি না আসলে আমরা নিরাপত্তা চাইতে পারি, তো এই আমরা নিরাপত্তা চাই। লোকেরা বলে যে আর কি আবার কয় এখান থেকে আসে এখান থেকে যায়। ঘর পাড়ারা যেতারা আছে তারা জানিব দিন জনসাধারণ এসব হাজকর্ম কখনো জানতে পারবে না। সম্প্রতি কক্সবাজার সদর হাসপাতালে এক মা ও তার ছেলের পেট অপারেশন করে 37টি পুঁটলি বের করেন
চিকিৎসকরা, যার মধ্যে ছিল 1750 পিস ইয়াবা। সন্দেহের বশে তাদের আটক করেছিল পুলিশ। কক্সবাজার থেকে এসব ইয়াবা নিয়ে ঢাকা আসছিলেন তারা। আমাকে ওই নতুন বিড়ির লোক থাকবে, উনি আমাকে কোথায় নেবে সেটা বলে নাই, আমাকে এমনি বলছে ঢাকা যাওয়ার কথা। বিজিবি বলছে সীমান্ত সংলগ্ন আরাকান রাজ্যের পরিস্থিতি সীমান্ত ব্যবস্থাপনাকে জটিল করে তুলেছে। বিশেষ করে ইয়াবা চোরাচালান আরাকান আর্মির অর্থের বড় উৎস হওয়ায় সেটির উৎপাদন ও চোরাচালানে নতুন নতুন কৌশল নিচ্ছে তারা। সীমান্ত নিরাপত্তা আরও বাড়াতে তাই কাজ করছে সরকার। এই যে যুদ্ধপ্রবণ যে জায়গাটা, এটার অর্থনীতি অনেকটাই ইয়াবা কেন্দ্রিক। তো ইয়াবা তারা যদি এটা বিক্রি করতে পারে, সেখানে তাদের এই অর্থনৈতিক জায়গা তাদের স্থিতিশীল থাকে। একই সাথে এই এলাকার অনেক মানুষ এই ইয়াবা চোরাচালানের সাথে সংশ্লিষ্ট। ইয়াবা চোরাচালানের ক্ষেত্রে মিয়ানমারের একদম নাগরিক যারা, তারা কিন্তু ইনভলভ কম হয়। স্পেশালি এখানে রোহিঙ্গা এবং বাংলাদেশি জনগণ যারা, অনেকাংশে তারাই এটার সাথে সরাসরিভাবে ইনভলভ থাকে। প্রতিবেশী মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত 270 কিলোমিটারের মতো। এরই মধ্যে পুরো সীমান্তে ড্রোন মোতায়েনের পর কাঁটাতারের বেড়া দেয়ার উদ্যোগের কথা সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নাপ নদীর মাঝে এই যে কেওড়া বন, তার ঠিক ওপাশেই মিয়ানমার। আর এই বনের সুবিধা এবং নদীর সুবিধায় নিয়ে থাকেন চোরা কারবারিরা। দুপাশে ব্যাপকভাবে সক্রিয় এই চোরা কারবারিরা বিজিবির দুটি পোস্টের মাঝখানে যে বিশাল গ্যাপ, সেটি গড়ে 7 থেকে 800 মিটার, তার সুযোগ নেন। আর তাই আইনশৃঙ্খলা বাহিনী তথা সীমান্তরক্ষী বাহিনী বলছে, স্থানীয় জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ অঞ্চলে ইয়াবাসহ চোরাচালানি রোধ করা সত্যিই দুষ্কর। মাহফুজ মিশু, যমুনা নিউজ, পালংখালী, কক্সবাজার। ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষে জড়ালো 2 ইউনিয়নের অন্তত 15টি গ্রামের মানুষ। এতে পুলিশ সহ অর্ধশতাধিক আহত হয়েছেন। সকাল 8টার দিকে ভাঙ্গা উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষে জড়ায় তারা। বন্ধ হয়ে যায় ঢাকা ফরিদপুর বরিশাল মহাসড়কের যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পুলিশ জানায়, পুকুরিয়া বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মানিকদা ইউনিয়নের সুলতান মাতুব্বরের সমর্থক ও হামিদদি ইউনিয়নের শিরুমোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছোড়ে, তবে সংঘর্ষ থামানো যায়নি। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় 5 ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সংঘর্ষ থামলেও বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে। এ বিষয়ে বিস্তারিত জানতে ফরিদপুরে যাচ্ছি সহকর্মী তরিকুল ইসলাম হিমেল অপেক্ষা করছেন। হিমেল, সংঘর্ষ তো থেমে গেছে যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম, এখনকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সংঘর্ষ থেমে গেছে আর পরিস্থিতি অনেকটাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সেই জায়গাটি হলো যে এই যে মহাসড়কের যে জায়গাটি, আপনার এটি হচ্ছে বেনাপোল বরিশাল এবং বেনাপোল ঢাকা, এই দুটি মহাসড়কই এই একটি মহাসড়ক। এই মহাসড়কে যে তারা সংঘর্ষ শুরু করেছিল এবং যান চলাচল বন্ধ করে দিয়েছিল, এবং সেটি প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু যান চলাচল বন্ধ ছিল। সেই জায়গাটিতে কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। তবে আমরা যতদূর জানতে পেরেছি যে অঞ্চল থেকে আসলে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, সেই গ্রামগুলোতে কিন্তু এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। তারা এখনো বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে জড়ো হয়ে আছে এবং যে কোনো সময় আবার সংঘর্ষে তারা লিপ্ত হতে পারে বলে আমরা সেমনটি জানতে পেরেছি। যদিও পুলিশ বলেছে যে তারা আর সেই সুযোগ দিবেন না, তারা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন এবং আমরা সেটি দেখতেও পেরেছি যে বিভিন্ন স্থানে তারা পুলিশের অবস্থান এবং এছাড়াও আমরা র্যাবের উপস্থিতি দেখেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য তারা কঠোর অবস্থানে রয়েছেন। একটি কথা বলি যে সংঘর্ষটি আসলে মূলত এখানে ভাঙ্গা উপজেলার 2টি ইউনিয়ন, হামিদদি ইউনিয়ন এবং মানিকদা ইউনিয়ন, এই 2 ইউনিয়নের যে গ্রাম্য মাতুব্বররা রয়েছেন, তাদের আসলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই কিন্তু এই সংঘর্ষ, এবং এটি কিন্তু আজকেই প্রথম না। বিভিন্ন সময় এই সংঘর্ষ ছোট বড় বিভিন্ন ধরনের ঘটেই থাকে। কিন্তু এই যে বাজারটি, এই যে মহাসড়কের উপরে যে পুকুরিয়া বাস স্ট্যান্ড এবং পুকুরিয়া বাজার, এই বাজার এবং বাস স্ট্যান্ডে আসলে
কাদের আধিপত্য থাকবে, কাদের দখলে থাকবে, এটাই আসলে এখানে মূল বিষয়। তা নিয়েই কিন্তু এই দুই পাশের দুই ইউনিয়নের গ্রামগুলোর মাতব্বরদের মধ্যে এই যে বিবাদ, এই বিবাদটি আসলে কিন্তু দীর্ঘদিনের। আর তারই জের ধরে খুব তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কিন্তু তারা ডাল সরকি নিয়ে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে তারা সংঘর্ষ, দুই পক্ষ নেমে পড়ে এবং তারা এই যে মহাসড়ক, এই মহাসড়কটি আটকে দেয়। এই মহাসড়ক আটকে দেওয়ার ফলে কিন্তু প্রায় 4 ঘন্টার উপরে যান চলাচল বন্ধ থাকে এবং প্রায় কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। সেখানে কিন্তু আপনার দূরপাল্লার যে যাত্রীরা, তাদের যে চরম ভোগান্তি আমরা কিন্তু লক্ষ্য করেছি। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ হিমেল। ডিগ্রি পাওয়ার পরেও চাকরির নিশ্চয়তা নেই, আগামী দিনে এমনটা আর হবে না। ক্যারিয়ার কেন্দ্রিক শিক্ষার দিকে জোর দিচ্ছে সরকার, জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সকালে তেজগাঁ সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেছেন, পড়াশোনা শেষ করে সার্টিফিকেটের মূল্য থাকবে না এমন শিক্ষা ব্যবস্থা চান না প্রধানমন্ত্রী তারেক রহমান। কলেজগুলোর শিক্ষা ব্যবস্থা যে জায়গায় থাকা উচিত তার আশপাশেও নেই বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। বলেন, বিগত সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির ফলে এত বছর কলেজগুলোতে শুধু ডিগ্রির ব্যবসা হয়েছে, শিক্ষার মানের আর উন্নয়ন হয়নি। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম আমানুল্লাহ জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে শিক্ষার্থীরা হতাশা নয়, গর্ববোধ করবে, আর সেই লক্ষ্যে শিক্ষা ব্যবস্থার সংস্কার কাজ করা হচ্ছে। আপনাদের শিক্ষাটা ক্যারিয়ার কেন্দ্রিক হতে হবে, কারণ দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিগত দিনগুলোতে আপনার পরিবার যেটা চেয়েছে আর সরকার যেটা চেয়েছে সেটা ভিন্ন জায়গায় ছিল। এখন আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বের সরকার ওই জায়গায় এসেছে যেখানে আমরাও সরকার ব্যবস্থা, মাননীয় প্রধানমন্ত্রী দেখতে চান আপনার ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে দেয়া। চাঁদপুরের চাষিদের কপালে চিন্তার ভাঁজ। উচ্চ ফলনের আশায় আমদানিকৃত বিএনআর হাইব্রিড ধান 1 প্রথমবার চাষ করে 30 জন কৃষক সর্বশান্ত হয়েছে। ফসল ঘরে তোলার নির্ধারিত সময়ের চেয়ে 1.5 মাস পেরিয়ে গেলেও মাঠ জুড়ে কাঁচা ধান গাছ। দাবি দ্রুততম সময়ে ক্ষতিপূরণ দেয়া হোক। চাঁদপুরের মতলব দক্ষিণ ও দাউদকান্দির সীমান্তবর্তী এলাকার গোবিন্দপুর, নন্দীখোলা, কাছিয়ারা ও বকচর গ্রাম এবছর নতুন জাতের বিএনআর হাইব্রিড ধান 1 চাষ করেন স্থানীয় কৃষকরা। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফলনের দেখা না মেলায় সবার চোখে মুখে এখন চিন্তার ভাঁজ। কৃষকদের অভিযোগ, স্থানীয় এক ডিলারের কাছ থেকে প্রতি কেজি বীজ ধান 550 টাকা দরে কেনার পর বীজতলা তৈরি করেন তারা। পরে গেল ফাল্গুনে চারা রোপণ করা হয়। 5 মাস হয়ে গেলেও আসেনি ধানের ছড়া, কোথাও কোথাও এলেও সবই চিটা। যে কটাই ছড়া আইছে, যাই দুই একটা আসছে, সবগুলা চিটা। আমরা কৃষকের ছেলে, আমরা এখন কি করে খাবো? লগের ক্ষেত্রে ধান বাড়ে গেছে, বাইকে দাইয়া হয়ে গেছে, আমরা নিরুপায় হয়ে বসে। 6 একর জমি করছি, 1 পয়সার ফলন আমি পাই নাই। ফলন না আসায় অনেকেই ধান গাছ কেটে গবাদি পশুকে খাওয়াচ্ছেন। এমন পরিস্থিতিতে অর্থ ও খাদ্য সংকটে পড়েছে ভুক্তভোগী কৃষি পরিবারগুলো। দ্রুত সময়ের মধ্যে শতভাগ ক্ষতিপূরণ দাবি তাদের। সবগুলি কৃষক এই অবস্থা হইতাছে, আর প্রত্যেকটা কৃষকের মনে করছে মাথায় হাত, একটা ধানও গোবাই দিতে পারে না। কৃষি অফিসার থেকে কোনো লোক আসে নাই, কোনো কোম্পানিতে লোক আসে নাই, তাই ভেবে আমরা খুব হতাশাগ্রস্ত। তবে ডিলার ও বীজ কোম্পানির প্রতিনিধির দাবি, আমদানি করা ধানের বীজ পরীক্ষা করে সরকারি অনুমোদনের পরই চাষাবাদের জন্য দেয়া হয়। প্রথম দিকে যারা চাষ করেছেন তাদের ফলনও ভালো হয়, তবে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তারা। হাইব্রিডের নিয়ম হলো 20 থেকে 25 দিনে চারা লাগাইতে হবে। কৃষক এটা নিয়ম না মেনে অনেক লেট করার পরে আর বোরোর দানটা বোরোতে না লাগায় শেষে লাগানোর কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে। আলু তুলে করছে, এখানে হলো সমস্যা হয়েছে, লেটে যারা করছে। প্রথমে আমরা নিয়ে আসছি, আমরা স্যাম্পল গুলো আমাদের কাছে পাঠাইছি, ওনারা রিসার্চ করতেছে যে কি জন্য এটা সমস্যা হলো, এটার জন্য আমরা তদন্ত করতেছি। কৃষি কর্মকর্তারা বলছেন, এ ধরনের ধান চাষ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই বীজ কোম্পানিকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি কৃষকদের সচেতন হওয়ার আহ্বান তাদের। প্রত্যেকটা ভ্যারাইটি একটা নির্দিষ্ট জীবনকাল থাকে, এখন আর এই ধানে ফ্লাওয়ারিং আসা সম্ভব না। আমরা সংশ্লিষ্ট ডিলারের মাধ্যমে এই বায়ার কোম্পানির প্রতিনিধিদের সাথে কথা বলেছি, তাদেরকে এই বিষয়টা অবগত করেছি। বায়ার কোম্পানির প্রতিনিধি এখানে এসেছেন, ভিজিট করেছেন সেভারাল টাইমস, এবং তারা কৃষকদেরকে আশ্বস্ত করেছেন যে আপনাদেরকে যত ক্ষতি হয়েছে আমরা একটা অংশ ক্ষতিপূরণ আপনাদেরকে দিব।
বেশি ফলনের আশায় প্রায় 40 একর জমিতে বিএনআর হাইব্রিড ধান 1 জাতের ফসল আবাদ করেন চাষিরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে চলছে নির্বিচারে পাহাড় কেটে বালু ও পাথর উত্তোলন। পাহাড় খেকোদের দৌরাত্মে ধ্বংসের পথে শালবাগান। সম্প্রতি চক্রের একজন আটকের পর বন কর্মকর্তাদের উপর হামলার ঘটনা ঘটেছে। এরপর পুলিশের অভিযানে 2 জন আটক হলেও ধরা ছোঁয়ার বাইরে চক্রের মূল হোতা। শালগজারির ঘন অরণ্যে দগদগে ক্ষত, বন ও পাহাড় খেকোদের কবলে পড়ে ধ্বংসের পথে শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের প্রাকৃতিক বনাঞ্চল। ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে নির্বিচারে পাহাড় কেটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করছে একটি চক্র। স্থানীয়দের অভিযোগ, এই সিন্ডিকেট চালান রুমান, ফরহাদ ও সোহাগ। বন খেকু, পাহাড় খেকুদের তাণ্ডবে আমাদের এই বন রক্ষীরাও অনিরাপদ, তারাও বিভিন্ন সময় আক্রমণের শিকার হচ্ছে। গত 3 জুন বালুর গাড়ি সহ চক্রের সদস্য ইমনকে আটক করেন বন কর্মকর্তারা, কিন্তু অজ্ঞাত কারণে তাকে ছেড়ে দেয় পুলিশ। সেই রাতেই বন কর্মকর্তাদের উপর হামলা চালায় পাহাড় খেকো চক্র। বাগানে গাড়িটি আটক করি এবং সাথে একজন আসামিকেও আটক করি। আটক করার পরে আমরা সেই বালু ভর্তি গাড়ি এবং আসামিকে আমরা থানা চালান দিয়ে দিই। হান্নান গং এবং তার ভাই ভাতিজা ফরহাদ, রুমান, সোহাগ একত্রিত হয়ে আমাদের উপরে আমার স্টাফ সহ 2 জনের উপর অতর্কিত হামলা করে। ঘটনার পর পুলিশের অভিযানে আটক হয় সোহাগ ও ইমন, তবে পালিয়ে যায় চক্রের প্রধান রুমান। পেশাগত দায়িত্ব পালনকালে হামলার পর আতঙ্কে রয়েছেন বন কর্মকর্তারা। অবৈধ বালু উত্তোলনের ক্ষেত্রেও আমরা এটার যে বালু মহালের যে আইন আছে সেই আইনে আটক করে মামলা নিচ্ছি। প্রায় প্রতি মাসেই এখানে 3-4টা করে মামলা হয়। এখানে বন কর্মচারী যারা আছেন তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। এত বিশাল এলাকা, অপরাধপ্রবণ এলাকা মনিটর করা কিন্তু খুবই কষ্টকর। এরপরও তারা তাদের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে। গারো পাহাড়ের শালবাগান রক্ষায় বন ও পাহাড় খেকোদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ওয়াশিংটন, তেহরান। দ্বিতীয় দিনের মতো ইরানের ভূখণ্ডে বোমা বর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। সিরিক, বন্দর ইলেনগে ও কেশম আইল্যান্ডে হামলা হয়েছে। আবারও টার্গেট ড্রোন ও মিসাইল সংরক্ষণাগার এবং রাডার সাইট। মোট 10টি লক্ষ্যে হামলার কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড, সেন্টকম। দাবি, হরমুজ প্রণালীতে আরও একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে এই সামরিক অভিযান। পাল্টা জবাব দিয়েছে তেহরানও। কুয়েতে যুক্তরাষ্ট্রের আলী আল সালেম বিমান ঘাঁটি ও বাহরাইনের সালমান বন্দরে মার্কিন নৌবাহিনীর 5ম বহর লক্ষ্য করে হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের ছোঁড়া 9টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে বাহরাইন। কুয়েতও প্রতিহতের কথা জানিয়েছে। হরমুজ প্রণালীতে নিরাপত্তা ঝুঁকির মাত্রা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সাগরে পাতা মাইনের বিষয়ে সতর্ক করা হচ্ছে মার্কিন নাবিকদের। গুরুত্বপূর্ণ জলপথটিতে পরপর 2 দিন 2টি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। এরপরে এই ঝুঁকির মাত্রা মাঝারি থেকে উচ্চে নির্ধারণ করেছে জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার। মাইন অপসারণে নৌবাহিনীর তৎপরতাও বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বাড়তে শুরু করে, তবে সবশেষ হামলা দুটির প্রভাব সেই চলাচলে পড়েছে। এর আগে গুরুত্বপূর্ণ নৌপথটিতে জাহাজ চলাচলে নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে বলে ইরান জানিয়েছিল। ইসরায়েলের আসন্ন নির্বাচন ঘিরে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে আলোচনায় সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। জনমত জরিপে বেশ এগিয়ে তার দল ইয়াশার পার্টি। কট্টর সামরিক নীতি এবং নেতানিয়াহুর রণকৌশলের সরাসরি সমালোচনা করে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছেন প্রায় 4 বছর আগে রাজনীতিতে আসা এই সেনা কর্মকর্তা। 66 বছর বয়সী ইসরায়েলি সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। মাত্র 4 বছর আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অভিষেক ঘটে ইসরায়েলের রাজনীতিতে। তবে এই অল্প দিনের মাঝেই কুড়িয়েছেন ব্যাপক জনপ্রিয়তা, যার প্রভাবে অনেকটাই নড়বড়ে হয়ে পড়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মসনদ।
ইসরায়েলের আসন্ন নির্বাচনে জনমত জরিপে বেশ এগিয়ে আছে আইজেনকোটের নবগঠিত দল ইয়াশার পার্টি, যার পেছনে মূল ভূমিকায় রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার কঠোর ও সরাসরি সমালোচনা। গাজায় ইসরায়েলের অভিযান শুরুর পর যুদ্ধকালীন ক্যাবিনেটে যোগ দেওয়ার মাত্র 8 মাসের মাথায় নেতানিয়াহুর নেতৃত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেন তিনি। যুদ্ধে নির্ধারিত লক্ষ্য অর্জন করে কৌশলগত অবস্থানকে শক্তিশালী করা, দুই ক্ষেত্রেই ইসরায়েল সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্যের 3টি প্রধান অঞ্চলের কোনোটিতেই এই লক্ষ্যগুলো অর্জিত হয়নি, যার কারণ প্রধানমন্ত্রী দেশের স্বার্থের চেয়ে নিজের দল, ব্যক্তিগত ও অভ্যন্তরীণ বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন। ইসরায়েলের সামরিক নীতিতেও তার ছিল বিস্তর প্রভাব। দায়িত্বে থাকাকালীন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহদের প্রতিহত করতে দানিয়েহ ডক্ট্রিন নামের একটি নীতি চালু করেন আইজেনকোট, যার আওতায় হিজবুল্লাহর হামলার জবাবে তাদের ঘাঁটির পাশাপাশি টার্গেট করা হয় বেসামরিক এলাকাগুলো। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের বাধ্যতামূলক সামরিক সেবা আইনের নতুন নীতির বিরুদ্ধেও বেশ কঠোর অবস্থানে থেকে জনসাধারণের ব্যাপক আলোচনাতেও এসেছেন তিনি। তার সেই ক্ষমতা আছে, তিনি একজন সৎ মানুষ। আমার মনে হয় তার মতো একজন যোগ্য ব্যক্তি দেশের হাল ধরতে পারবেন, যা এর আগে কেউ করতে পারেননি। মরক্কোর অভিবাসী আইজেনকোটের প্রভাব রয়েছে উত্তর আফ্রিকান বংশোদ্ভূত ইহুদিদের মাঝেও। এছাড়াও 2023 সালে গাজায় দায়িত্ব পালনের সময় হামলায় তার ছেলে ও 2 ভাতিজার মৃত্যু গভীরভাবে স্পর্শ করেছে ইসরায়েলিদের। চলতি বছর ডিসেম্বরে আসন্ন নির্বাচনকে ঘিরে নেতানিয়াহুর লিকুদ পার্টিকে বেশ জোরালো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আইজেনকোটের দল। জনমত জরিপে এগিয়ে থাকায় আত্মবিশ্বাসের সাথে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন সাবেক সেনাপ্রধানের ইয়াশার। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পের 3 দিন পরেও জীবিতদের সন্ধান মিলছে। এখনও ধ্বংসস্তূপ থেকে আর্তনাদ শোনা যাচ্ছে এবং তাদের উদ্ধারে জরুরি বিভাগের কর্মীদের প্রাণপণ চেষ্টা চলছে। এ পর্যন্ত বেশ কয়েকজনকে জীবিত উদ্ধারও সম্ভব হয়েছে, তবে একের পর এক মরদেহও বের করা হচ্ছে। এরই মধ্যে প্রায় 1,500 প্রাণহানি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। চাপা পড়ে থাকা প্রায় 60,000 মানুষের ভাগ্য এখনও অজানা। স্থানীয়দের পাশাপাশি অভিযানে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের 30টির বেশি উদ্ধারকারী দল। চারপাশে যখন মৃত্যুর মিছিল, তখন উদ্ধারকর্মীদের প্রাণপণ চেষ্টায় প্রাণের সন্ধান। আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন ভূমিকম্পে চাপা পড়েও জীবন ফিরে পাওয়া এই ব্যক্তি। ধ্বংসস্তূপের ভেতর থেকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার হয়েছে 9 মাস বয়সী এই শিশুও। জরুরি বিভাগের কর্মীদের প্রাণপণ চেষ্টায় প্রাণে বেঁচেছে তার মাও। জীবিত উদ্ধার হয়েছে 11 বছর বয়সী আরও এক শিশু। ভেনেজুয়েলার ভয়াবহ জোড়া ভূমিকম্পে যখন শত শত মানুষের মৃত্যু আর স্বজনদের আহাজারিতে তৈরি হচ্ছে হৃদয় বিদারক পরিস্থিতি, তখন মুদ্রার উল্টো পিঠে তৈরি হচ্ছে কিছু অলৌকিক বেঁচে ফেরার গল্প। প্রাণের সন্ধানে দিনরাত লড়াই চলছে উদ্ধারকর্মীদের। স্থানীয়দের পাশাপাশি যোগ দিয়েছে বিভিন্ন দেশের অন্তত 1600 উদ্ধারকর্মী। চাপা পড়াদের আর্তনাদ শুনে শনাক্ত করা হচ্ছে জীবিতদের। এত মরদেহের ভিড়ে 2-1 জনের প্রাণের স্পন্দন নতুন উদ্দীপনা যোগাচ্ছে ক্লান্ত উদ্ধারকর্মীদের। বিপুল সংখ্যক মানুষ যোগ দিলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি সংকটে ধীর গতিতেই চলছে উদ্ধার কাজ। কোথাও জীবিত উদ্ধারের সম্ভাবনায় অবলম্বন করা হচ্ছে বাড়তি সতর্কতা। ভারী যন্ত্রপাতি ব্যবহারের দাবি তুলছেন ধৈর্যহারা স্বজনরা। সবকিছুর ঊর্ধ্বে স্থানীয় জনগোষ্ঠীর সবাই সহায়তা করছে। সব শ্রেণীর মানুষই হাত বাড়িয়ে দিয়েছে। অন্য দেশও আমাদের সাহায্য করছে। সবার সহায়তায় অনেক মরদেহ বের করে আনতে পারছি। আমাদের কাছে কোনো ভারী যন্ত্রপাতি নেই। প্রচুর উদ্ধারকর্মী সাহায্যের জন্য এসেছেন। সাধ্যমতো সর্বাত্মক চেষ্টা করছেন তারা, কিন্তু আধুনিক যন্ত্রপাতি ছাড়া এসব ধ্বংসস্তূপ সরানো সম্ভব নয়। জাতিসংঘের হিসাব মতে ভেনেজুয়েলায় এখনও নিখোঁজ প্রায় 60,000 মানুষ। সময়ের সাথে কমছে আটকে পড়াদের বেঁচে থাকার সম্ভাবনা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী মারফি রহমান। দেখার আমন্ত্রণ রইল।